দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে সরকার। এবং সর্বশেষ জানাবো রাজনীতি, সংবিধান ও সেনাবাহিনী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে সরকার। সারা দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে সরকার। মানুষ ভীত, মানুষ ঝামেলা এড়িয়ে চলতে চায়। চোখের সামনে দুর্নীতি, চুরি, ক্ষমতার অপব্যবহার, ভোট চুরি, খুন, গুম, চাঁদাবাজি, নির্যাতন দেখে যেমন মানুষ অতিষ্ঠ, তেমনই ভীত। প্রত্যেক ঘরে ঘরে কেউ না কেউ আওয়ামী লীগ বা পুলিশের দ্বারা নিপীড়িত হয়েছে বা কোনো চাপে আছে। পুলিশ তুলে নিয়ে গিয়ে চাঁদাবাজি করে। তাও ভালো, সরকারি গুন্ডা বাহিনী র্যাবের মতো তুলে নিয়ে গিয়ে সচরাচর হত্যা করে ফেলে না কাউকে। আইন শৃঙ্খলা বাহিনী তো আইন শৃঙ্খলা বাহিনী। সরকার দলীয় সংগঠনগুলো কোনো অংশে কম না। খুন, গুম, রাহাজানি, ধর্ষণ, কোন্দল, চাঁদাবাজি, টেন্ডারবাজিতে যুবলীগ, ছাত্রলীগ সহ কোথাকার কোন তাঁতি লীগেরও নাম শোনা যায়। বুঝেন অবস্থাটা। তাঁত পেশা বাংলাদেশের ঐতিহ্যবাহী একটা পেশা। একটা সময় বাংলাদেশের তাঁত সারা বিশ্বে পরিচিত ছিল। তাঁতের শাড়ি ছিল বাংলাদেশের প্রতীক। আর এখন তাঁতি লীগ বানিয়ে এই মহৎ পেশাটাকে কলুষিত করেছে সরকারি দল। সরকারের সবচেয়ে দুর্ধর্ষ সন্ত্রাসী দল হচ্ছে ছাত্রলীগ। ছাত্রলীগের কারণে দেশে অনেক শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়েছে। ক্যাম্পাসে ছাত্রলীগের গুন্ডাদের অবাধ বিচরণ। যেখানে পুলিশ তাদের বিরুদ্ধে কিছুটা কঠোর, সেসব এলাকায় কিছুটা হলেও শান্তি বিরাজ করে। কিন্তু সব রসুনের গোড়া তো একই হয়। ছাত্রলীগের নেতারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যায়। কেন্দ্রীয় নেতারা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে চাঁদা দাবি করে বহিষ্কৃত হয়, কিন্তু তাদের বিরুদ্ধে আর কোনো তদন্ত হয় না। নারীদের ইফটিজিং, শ্লীলতাহানি, পেশাজীবী নারীদের হেনস্থা করা, এমনকি ধর্ষণও করে ছাত্রলীগের ছেলেরা। তারা এত উগ্র কারণ তারা জানে যা কিছুই করুক তাদের মাথার ওপরে শেখ হাসিনার হাত আছে। শেখ হাসিনা তাদের শেল্টার, তাদের কিছুই হয় না। বদরুল থেকে শুরু করে নুসরাতের খুনি মাদ্রাসার প্রিন্সিপাল সবই আওয়ামী লীগের ঘনিষ্ঠ লোক। জানা যায় তাদের জেল হলেও তারা জেলে রাজার হালে থাকে। শেখ হাসিনা হিটলার বা মাও সেতুং এর মতো ফ্যাসিস্ট বলেই তার এত পেটুয়া বাহিনী দরকার। আওয়ামী লীগের সামান্যতম সমালোচনা করলেই হয় আপনাকে পুলিশ ধরে নিয়ে যাবে, পিটিয়ে পঙ্গু করে দেবে। আর না হয় আবরার ফাহাদের মতো আপনাকেও ছাত্রলীগ মেরে ফেলবে। আপনি দেশে বসে তাদের সমালোচনা করতে পারবেন না। বিদেশে বসে আপনার সমালোচনাকে তারা বিভিন্ন উপায়ে ব্লক করে দেবে। কোনো উপায়ে আপনি তাদের সমালোচনা নির্বিঘ্নে করতে পারবেন না। দেশে থাকুন, বিদেশে থাকুন, হত্যার হুমকি, পরিবারকে হত্যার হুমকি, পরিবারের সদস্যদের ধর্ষণের হুমকি, এগুলো সাধারণ ব্যাপার এদের কাছে। আর হত্যা, নির্যাতন, ধর্ষণের পরে তো এদের বিচার হয় না। বিচার হলে হয়তো এদের মনে ভয় থাকতো। কোনো স্ক্যান্ডাল উঠলেও পদচ্যুতি ছাড়া কোনো শাস্তিই হয় না। কুখ্যাত সন্ত্রাসী সিদ্দিকী নাজমুল আলম দেশ থেকে পালিয়ে বিদেশ চলে গেছে। সেও আরামের জীবনযাপন করছে। রাজনীতি, সংবিধান ও সেনাবাহিনী। শেখ হাসিনা বলেছেন উত্তরপাড়ার দিকে তাকিয়ে থেকে লাভ নেই। বলছেন খালেদা জিয়াকে। তার ধারণা উত্তরপাড়া থেকে কেউ এসে খালেদা জিয়াকে ক্ষমতায় বসিয়ে দেবেন। এরপর বলেছেন তিনি যাদের নিয়ে ভাবেন তারাও জানে এভাবে ক্ষমতায় এলে পরিণতি কি হয়। অতীতে যারা অবৈধ ক্ষমতা দখল করেছিল তাদেরও খারাপ পরিণতি ভোগ করতে হয়েছে। অনেককে দেশ ছেড়ে যেতে হয়েছে। সংবিধান লঙ্ঘন করে কেউ ক্ষমতায় এলে সংবিধান অনুযায়ী সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা রয়েছে। তাই এভাবে আগুনে কেউ পা দিতে আসবে বলে মনে করি না। তবে শেখ হাসিনা উত্তরপাড়া সম্পর্কে যেভাবে কথা বলেছেন তাতে উদ্বিগ্ন হবার যথেষ্ট কারণ আছে। তার এই মন্তব্য সেনাবাহিনীকে বিব্রত করবে কিনা জানি না, কিন্তু দায়িত্বশীল নাগরিকেরা এই ধরনের মন্তব্যে উদ্বেগ প্রকাশ করবেন। রাজনৈতিক বাদানুবাদে সেনাবাহিনীর প্রসঙ্গ টানা বর্তমান সংবেদনশীল সময়ে খুবই মন্দ পরিণতির দিকে ধাবিত হতে পারে। বাংলাদেশ বড় দ্রুতই সেই সীমারেখা অতিক্রম করে চলে যাচ্ছে। ফলে আমরা আসলে কোন দিকে যাচ্ছি তা নিশ্চিত করে কেউ কিছু বলতে পারছে না। সন্দেহ নাই, বাংলাদেশে আমরা গভীর রাজনৈতিক সংকটের মধ্যে খাবি খাচ্ছি। এই পরিস্থিতি থেকে জনগণকে উদ্ধার করবার দায় সবার আগে রাজনৈতিক দলগুলোর, সেনাবাহিনীর নয়। সংকটের মীমাংসা না করে আমরা যদি সংকট গভীর করতে থাকি তার দায় রাজনৈতিক দলগুলোকেই নিতে হবে। ক্ষমতাসীন ও ক্ষমতা বহির্ভূত উভয়কেই। উত্তরপাড়া থেকে কেউ এসে কাউকে এত সহজে ক্ষমতায় বসিয়ে দিতে পারে না। এটা শুধু আইন বা সংবিধানের প্রশ্ন নয়, সেটা বাস্তবিক পরিস্থিতি এবং জনগণের ইচ্ছা ও আকাঙ্ক্ষার সঙ্গেও যুক্ত।
রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো যদি ভেঙে পড়তে থাকে তখন জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার প্রশ্ন নিছকই আইনি বা সাংবিধানিক প্রশ্ন হয়ে আর থাকে না। সৈনিক অবশ্যই সংবিধান রক্ষা করে এবং সংবিধান রক্ষা করতে সে বাধ্য, কিন্তু সৈনিক হিসেবে সংবিধানের সুরক্ষার অর্থ জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, অর্থাৎ জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের সুরক্ষাই এখানে মুখ্য। সংবিধান নিছকই আইনের বই নয়। আইন রক্ষা ও পালন সকল নাগরিকেরই কর্তব্য। এই কর্তব্যকে ইতিহাস ও পরিস্থিতি ভেদে সবসময় সাংবিধানিক বাধ্যবাধকতার মধ্যে সংকীর্ণ রাখা যায় না। সংবিধানের সঙ্গে সৈনিকের সম্পর্ক জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব নিশ্চিত করার কর্তব্যের জায়গা থেকে নির্ধারিত হয়। রাজনীতিবিদরা জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে আশঙ্কা বোধ করলে সাংবিধানিক বিধিবিধানের মধ্য দিয়ে জরুরি অবস্থা জারি করেন। তারা রাজনৈতিক সিদ্ধান্তের সংবিধান পুরোটা বা আংশিক স্থগিত রাখতে পারেন। সংবিধান স্থগিত করা কিংবা প্রয়োজনে সামরিক শাসন জারি সংবিধানে আছে নাকি নাই তার দ্বারা সর্বদা স্থির হয় না, স্থির হবেও না। সমাজে শ্রেণী, গোষ্ঠী বা শক্তির ভারসাম্য সবসময় সংবিধানের ওপর নির্ভর করে না। সমাজ বা ইতিহাসের বাস্তবতা সংবিধানের বাইরের ব্যাপার। বাস্তবে সেই ঘটনা ঘটে, ফলে বাংলাদেশে কি হবে না হবে তাকে রাজনৈতিক দলগুলো অনিশ্চয়তার মধ্যে ঠেলে দেয়। তাহলে আসলে কি হবে সেটা আমরা কেউই আগাম বলতে পারি না। বিচারকদের চেয়ে ভালো কেউই জানেন না যে সংবিধানের অতিরিক্ত ক্ষমতা চর্চার মধ্য দিয়ে ক্ষমতা দখল কোনো আইন বা সংবিধান ঠেকিয়ে রাখতে পারে না। আইন ও বিচার ব্যবস্থা সবসময়ই এই ক্ষেত্রে দোদুল্যমনতায় ভুগেছে। সংবিধান না মেনে কেউ ক্ষমতা দখল করলে বিচারকরা কি করবেন সেটাও এক দোদুল্যমান বিষয়। বিচারপতি মোস্তফা কামাল সম্প্রতি আমাদের ছেড়ে গিয়েছেন। বাংলাদেশের সংবিধান নিয়ে আলোচনা করতে গিয়ে তার এক বইতে তিনি অসাংবিধানিকভাবে ক্ষমতা দখল নিয়ে আলোচনা করেছেন। এ বিষয়ে আলোচনা করতে গিয়ে একজন আর্জেন্টিনার বিচারকের উদ্ধৃতি দিয়ে বলেন, বিচারকরা অসাংবিধানিক উপায়ে ক্ষমতার পরিবর্তন হলে বড়জোর 3টি কাজ করতে পারে। 1, চাকুরি ছেড়ে দেয়া। 2, উচ্চবাচ্য না করে ক্ষমতাসীনদের ক্ষমতা মেনে নেয়া। আর 3, যতদূর পারা যায় সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো রক্ষা করার চেষ্টা করা। শেখ হাসিনার এই অনুমানও ভুল যে সংবিধান লঙ্ঘন করে কেউ ক্ষমতায় এলে সংবিধান অনুযায়ী সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা থাকলেই অসাংবিধানিকভাবে ক্ষমতা দখল বন্ধ হবে কিংবা বন্ধ করা সম্ভব। সমাজের শক্তি ও শ্রেণী সমূহের মধ্যে ভারসাম্য রক্ষার কাজ সংবিধান করে না, সেটা করে রাজনীতি। বিচারপতি মুস্তফা কামাল তার বাংলাদেশ কনস্টিটিউশন ট্রেন্ডস অ্যান্ড ইস্যুস বইতে অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলের প্রতি আইনের দৃষ্টিভঙ্গি কি হতে পারে তা নিয়ে আলোচনা করেছেন। তাকে সাক্ষী মেনে 2-1টি কথা বলে রাখতে চাইছি। অসাংবিধানিকভাবে ক্ষমতা দখল। অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলের ক্ষেত্রে বিচারপতিরা 2টো আইনি ধারণা প্রয়োগ করতে পারেন। একটি হচ্ছে হান্স কেলসেনের প্রস্তাব। ক্ষমতার যে কোনো অসাংবিধানিক বৈপ্লবিক রূপান্তর তার বৈপ্লবিক সাফল্যের মধ্য দিয়ে নিজের আইনি বা সাংবিধানিক ন্যায্যতা প্রমাণ করে। অর্থাৎ বিপ্লব করা কিংবা যে কোনো উপায়ে ক্ষমতা দখল যদি সফল হয়ে যায় তাহলে সেই সফলতার শক্তির জোরে বিপ্লব বা ক্ষমতা দখল আইনের চোখে ন্যায্য হয়ে যায়। সংবিধানে কি আছে নাই তাতে কিছুই যায় আসে না। যারা ক্ষমতায় আসেন তারা পুরনো সংবিধান রাখেন নাকি ফেলে দেন তার ওপর আগামীতে তাদের আইনি বা সাংবিধানিক ভাগ্য নির্ভর করতে পারে। কিন্তু না রাখলে নাই। অতীতে বাংলাদেশের ক্ষেত্রে যা হয়েছে। কেলসেনের তত্ত্ব পাকিস্তানের চিফ জাস্টিস মুনির রাষ্ট্র বনাম 10 মামলায় প্রয়োগ হয়েছে। ফলে এটা শুধু তত্ত্ব নয়, এর বৈচারিক প্রয়োগ আছে। বিচারপতিরা এ ধরনের মামলা ও তার আইনি তাৎপর্য সম্পর্কে ওয়াকিবহাল। কোনো আকস্মিক রাজনৈতিক পরিবর্তনের কারণে যদি জাতীয় আইনি ব্যবস্থা ভেঙে পড়ে যা সংবিধানের ভাবনার বাইরে বা সংবিধান যে বিষয় নিয়ে ভাবেনি তাহলে তাকে বিপ্লব বা বৈপ্লবিক রূপান্তরই বলতে হবে। এর আইনি পরিণতি শুধু সংবিধানের বিনাশী নয়, একই সঙ্গে জাতীয় আইনি ব্যবস্থার বৈধতাও বটে। কিভাবে কিংবা কে এই রাজনীতির পট পরিবর্তন ঘটিয়েছে সেটা প্রাসঙ্গিক নয়। দ্বিতীয় ধারণাকে বলা হয় রাষ্ট্রের অন্তর্গত তাগিদ বা প্রয়োজনীয়তা। জাতীয় নিরাপত্তা বা সার্বভৌমত্ব যদি এমন বিপদের মধ্যে পড়ে যাতে সমাজ বা রাষ্ট্রের বিলয় ঘটবার বিপদ উপস্থিত হয় তখন রাষ্ট্র ও সমাজ রক্ষাই প্রধান কর্তব্য হয়ে ওঠে। সেই ক্ষেত্রে রাষ্ট্র ও সমাজকে বিপদের হাত থেকে রক্ষা করবার জন্য যে কোনো অসাংবিধানিক পন্থাই রাষ্ট্রের জন্য জরুরি ও প্রয়োজনীয়।
প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।